এই অঞ্চলের মানুষের সুখ দুঃখের পাশে থেকেছেন দীর্ঘ 35টি বছর। এখানে অনেকেই রয়েছেন যাদের বয়স 35 বছরে পাওয়া যায়নি। মনির আচার বাপ্পি এই অঞ্চলের মানুষের সাথে 35টি বছর রয়েছে। আর যারা বলছেন মনির আচার বাপ্পি বহিরাগত, আমি আপনাদের কাছে প্রশ্ন রেখে যেতে চাই, মনির আচার বাপ্পি যদি বহিরাগত হয়, ওই শুধু ভারতে যার জন্ম হয়েছে, যে মানুষটি খুলনা শহরের খুলনা সিটি কর্পোরেশনের ভিতরে বসবাস করে, খুলনা সিটি কর্পোরেশনের ভিতরে খুলনা মহানগরের রাজনীতি করে, যে মানুষটি এই অঞ্চলের রাজনৈতিক অঙ্গনে কখনো পদার্পণ করে নাই, সেই রাজনৈতিক মানুষটি কিভাবে এই বাইকচা কয়রার মানুষের গণমানুষের নেতা হয়, এই স্থানীয় হয়, এই প্রশ্ন আমি আপনাদের কাছে রেখে যেতে চাই। প্রিয় বন্ধুরা, আমি আপনাদের কাছে উদারত আহ্বান রাখব, আমরা ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় এখানে এসেছিলাম। আমরা যখন জন্ম মৃত্যু এবং বাঁচার লড়াইয়ে আমরা যখন হসপিটালে মৃত্যুর সাথে আমরা যুদ্ধ করছিলাম, তখন এই মনিরুল আচার বাপ্পি আমাদের পাশে ছিলেন। সদর হসপিটালে যখন আমাদের 25 থেকে 26 জন নেতা কর্মীকে ভর্তি করা হয়েছিল, তখন মনিরুল আচার বাপ্পি তখন অগ্রগণ্য ভূমিকা রেখেছিলেন। মনিরুল আচার বাপ্পির মতো লোক আমাদের মতো নেতা তৈরি করেছেন। মনিরুল আচার বাপ্পি আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের বাইকচা কয়রাই নয়, সারা বাংলাদেশের ভিতরে মনিরুল আচার বাপ্পি একটি মডেল। মনিরুল আচার বাপ্পি খুলনা জেলার রাজনৈতিক অভিভাবক। মনিরুল আচার বাপ্পি এখানে আপনারা নিয়ে এসেছেন, আমি আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আমি ধন্যবাদ জ্ঞাপন করে বাংলাদেশের 18 কোটি মানুষের আশ্রয়স্থল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান এই অঞ্চলের সাধারণ খেটে খাওয়া মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য, এই অঞ্চলের মানুষের উন্নয়নের জন্য মনিরুল আচার বাপ্পিকে এখানে পাঠিয়েছেন। জনাব তারেক রহমান নিজে সার্ভে করে এই অঞ্চলের সমস্যাগুলো চিহ্নিত করে মনিরুল আচার বাপ্পিকে বলেছেন, তুমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না চাইলেও যারা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আমার কাছে আবেদন করেছে, তাদের ভিতরে আমি মনে করি যে তুমি অন্যতম। তুমি এই পাইকাচা করায় নির্বাচন করতে না চাইলেও তোমাকে এই নির্বাচন করতে হবে। তুমি তৃণমূল থেকে উঠে আসা উন্নয়নের উপকার, তোমাকে এই পাইকাচা মানুষের ভাগ্যের উন্নয়নের হাল ধরতে হবে। তাই মনিরুল আচার বাপ্পি এখানে এসেছেন। মনিরুল আচার বাপ্পি তার নিজের ইচ্ছায় এখানে আছি নাই। আমরা ইউনিয়ন পরিষদের নির্বাচনের সময় আপনারা অনেকে অনেকভাবে অপমান অপদস্থ হয়েছেন। এই অঞ্চলে দাঁড়িয়ে আমরা কথা বলার মতো বাক রুদ্ধ করে রেখেছিল, আমাদের বাক স্বাধীনতা ছিল না। তবে আমার নেতা যে কথাটি বলেছেন, আবার রসুল যে কথাটি বলেছেন, মুসলিম মানুষদের সবচেয়ে বড় হচ্ছে ক্ষমা, আর এই ক্ষমা যারা করতে পারে তারাই মহৎ। বাংলাদেশ আওয়ামী লীগ যে কাজটি আপনাদের সাথে করেছেন, ওই একই কাজ যদি আপনারা করেন তাহলে তাদের সাথে আপনাদের কোনো পার্থক্য থাকে না। তারা যে পথে স্থাপিত হয়েছিলেন, ওই একই পথে যদি আপনারা ধাবিত হন, তাহলে তাদের ভিতরে আর আপনাদের ভিতরে পার্থক্য থাকে না। তারা বৈষম্য রাজনীতি করেছিল, আর আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের কথা, বৈষম্যহীন একটি বাংলাদেশ আমরা করতে চাই, বিনির্মাণ করতে চাই। সেই কারণে আমি আপনাদের সন্তান হিসাবে করজোড়ে অনুরোধ করব, আপনারা সকলে দ্বিধাদ্বন্দ্ব ভুলে যে সকলকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আজ থেকে আপনারা মহত্বের পরিচয় দিয়ে
যারা আপনাদের সাথে অন্যায় করেছিল, অপরাধ করেছিল, যারা আপনাদের রক্ত ঝরিয়েছিল, যারা আপনাদের রক্তের পরে যারা উল্লাস করেছিল, তাদেরকে ক্ষমা করে দিয়ে আপনারাই প্রমাণ করবেন যে আপনারা শহীদ জিয়ার পরিচিত আদর্শের সৈনিক। আমি আপনাদের সন্তান হিসাবে আপনাকে উদারত ভাবে আহ্বান জানাবো, আপনারা আজ থেকে ভুলে যে তাদের প্রত্যেককে ক্ষমা করে দিয়ে আপনারা এই ভিলেজ পাইকার থেকে শুরু করে বেতবুনিয়া পর্যন্ত প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলে এই অঞ্চলের মানুষের সুখ দুঃখের সাথী হয়ে সকলকে সাধারণ ক্ষমা করে দিয়ে আপনারা এক কাতারে দাঁড়িয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার অভিভাবক, আমার প্রিয় নেতা, যে মানুষটি আমাকে ভাই হিসাবে আখ্যায়িত করেছে, জনাব মনিরুল হাসান বাপ্পীকে আপনারা ধানের শীষ প্রতীক দিয়ে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। কি করবেন তো আপনারা? করবেন আমার মা বোনেরা। আমি আপনাদের সন্তান হিসাবে আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, আগামী 12ই ফেব্রুয়ারি মহান জাতীয় সংসদ নির্বাচন, এই জাতীয় সংসদ নির্বাচনে আপনারা মনিরুল হাসান বাপ্পীর ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে কয়রা পাইকচারের ভিতরে এই সোলাদারা ইউনিয়ন সর্বপ্রথম স্থান দখল করে মনিরুল হাসান বাপ্পীকে মহান জাতীয় সংসদে পাঠাবেন। আর ওই মহান জাতীয় সংসদের সরকার গঠন করবে ইনশাআল্লাহ জনাব তারেক রহমান বিএনপি। আর ওই মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে আমার প্রিয় নেতা, আমার প্রিয় ভাই জনাব মনিরুল হাসান বাপ্পী তার প্রথম উদ্বোধনী বক্তব্যে এই পাইকচা কয়লার ভিতরে এই সোলাদারা ইউনিয়নের মানুষের কথা, তাদের সুখ দুঃখের কথা সর্বপ্রথমে উত্থাপন করবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের সকল সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। যদি বেঁচে থাকি তাহলে আবার দেখা হবে ইনশাআল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। এবং সাথে সাথে আমাদের প্রিয় ব্যক্তি খালেদার জন্য আপনারা সকলেই নামাজ পড়ে দোয়া করবেন। ধন্যবাদ এস এম ইনামুল হককে। এই পর্যায়ে বক্তব্য দেবেন যার দেখার জন্য অধীর আগ করে আপনারা বসে আছেন, আমাদের প্রিয় নেতা খুলনা 6 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, তার মহামূল্যবান সময় মধ্য থেকে আমার প্রিয় জন্মস্থান সোলাদারা ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড আছে, তিনি আমাদেরকে অল্প একটু সময় দিয়েছেন। তাই 1 নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাকে আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় উপস্থিতি, আমাদের প্রধান অতিথির মহামূল্যবান আরো অনেকটা প্রোগ্রাম আছে, তাই আমাদের দেশনেত্রী দোয়া এরপরে প্রধান অতিথির বক্তব্যের পরেই শুরু হবে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি খুলনা জেলা বিএনপির সম্মানিত বিপ্লবী সদস্য সচিব তারেক রহমানের ভ্রাতৃতুল্য আস্থাভাজন এই সুন্দরবন গাগসা এই খুলনা 6 আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী জননন্দিত জননেতা এস এম মনিরুল হাসান বাপ্পী ভাই এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি জননন্দিত জননেতা এস এম মনিরুল হাসান বাপ্পী ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মা বোনেরা, এত ক্যামেরা হলেই সমস্যা, পিছনে দেখতে পাচ্ছে না। ভাই আপনি একটু সাইড করেন। আমার মা বোনেরা, মুরব্বী স্বজন এবং যুবক ভাইরা, মুসলমান ভাইরা আসসালামু আলাইকুম। হিন্দু ভাইরা আদাব, হিন্দু মা বোনেরা আদাব। আপনারা আজকে যা দোয়া মাহফিলে হাজির হয়েছেন সেই মানুষটির ইতিহাস আপনারা কি জানেন?
দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের 3 বার প্রধানমন্ত্রী ছিল। তিনি জিয়াউর রহমান, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, তিনি তারেক রহমানের মা, তিনি আমাদের দলের সভাপতি ছিলেন, চেয়ারপারসন। দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে বাংলাদেশের গণতন্ত্র যতবার হারিয়ে গিয়েছে, এই বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। আপনারা জানেন, এরশাদ সাহেবের আমলে 9টি বছর এদেশের মানুষের অধিকার কেড়ে নিয়ে জোর করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছিল এরশাদ। সেই সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সারা বাংলাদেশের মানুষ আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের এরশাদ সরকারের পতন ঘটিয়েছিল। আর দীর্ঘ দিন ধরে 17 বছর আন্দোলন সংগ্রামের পর ছাত্র জনতার আন্দোলনের ফসল এই আজকের এই ডক্টর ইউনূসের সরকার। আমরা গণতন্ত্র আবার ফিরে পাব, ভোট হবে। ভোটের তারিখ নির্ধারণ হয়েছে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে, তাই না? আপনারা জানেন সবাই 12 তারিখে ভোট হবে। আমার নেত্রী আবার এর মাঝে 30শে ডিসেম্বর ইন্তেকাল করেছেন, আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন, যাকে দীর্ঘদিন জেল খাটতে হয়েছে, যার একটি ছেলেকে নির্যাতন করে মেরে ফেলা হয়েছে, আরেকটি ছেলের মেরুদণ্ডের হাড় ভেঙে দেওয়া হয়েছিল তারেক রহমানের। এখনো বেশি সময় দাঁড়িয়ে থাকলে, সোজা হয়ে দাঁড়িয়ে থাকলে তার ব্যাক পেন ব্যথা করে। এই নির্মম অত্যাচার নির্যাতনের পরও যে নেত্রী আমাদের ছেড়ে যায়নি, আমাদের দেশ ছেড়ে যায়নি, তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে তুমি তোমার ছেলেদের নিয়ে এই দেশ ছেড়ে চলে যাও, তোমাকে কিছু বলা হবে না। নিজের কথা চিন্তা না করে, ছেলেদের কথা চিন্তা না করে, এই মা বোনদের কথা, এই অসহায় দরিদ্র মানুষগুলোর কথা, এই দেশের 16 কোটি মানুষের কথা চিন্তা করে বেগম খালেদা জিয়া এই দেশ ছেড়ে যায়নি। বেগম খালেদা জিয়া একজন দেশপ্রেমিক নেত্রী ছিল। আজকে তার জন্য অবশ্যই আপনারা দোয়া করবেন না? কি তার জন্য দোয়া করবেন না? মনেতে দোয়া আসে না? আসে, মন থেকে, ভালোবাসা থেকে দোয়া আসে। তার জানাজায় লক্ষ কোটি মানুষের সমাগম হয়েছে, আপনারা জানেন। খালেদা জিয়ার জানাজা বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা আর কখনো হয়নি। তাহলে একটা মানুষের জানাজায় এত মানুষ হাজির হয়, ভালো না বাসতে কি হাজির হয়? ভালোবাসা থেকে হাজির হয়। তা সেই নেত্রীর জন্য আপনারা দোয়া করবেন, সেই নেত্রীর জন্য আপনারা মন খুলে, প্রাণ খুলে দোয়া করবেন। আপনারা 12 তারিখে সেই নেত্রীর দল, জাতীয়তাবাদী দল ধানের শীষে আপনারা ভোট দেবেন। ধানের শীষে ভোট দেবেন এই কারণে, বিএনপির চেয়ারম্যান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি, যার নাম তারেক রহমান, তিনি ঘোষণা দিয়েছে যে বিএনপি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। ফ্যামিলি কার্ডটা কিরকম হবে? এই দেখেন, এই কার্ডটি দেখেন, এর নাম হবে ফ্যামিলি কার্ড। লেখা আছে এখানে মহিলাদের নামে এই কার্ড হবে। মহিলা, ওই বাড়িতে প্রতিটা ঘরে যে মহিলা সবচেয়ে বয়স্ক, সেই মহিলার নামে এই কার্ডটি হবে। সেই মহিলা পাবে এই কার্ড। সেই কার্ডে কি পাবে জানেন? 2000 থেকে 2500 করে টাকা প্রতি মাসে। এখন
আপনারা বয়স্ক ভাতা, বিধবা ভাতা যেমন মারা গেলে বাতিল হয়ে যায় না, এই কার্ড কিন্তু বাতিল হবে না। এই যে এখানে লেখা আছে বিউটি বেগম, বিউটি বেগম মারা গেছে, সেখানে ওই বাড়ির সবচেয়ে সিনিয়র মহিলা যে, যার ধরেন জরিনা বেগম, জরিনা বেগমের নামে এই কার্ডটি আবার নতুন করে হবে। ওই পরিবারে এই কার্ডটি থাকবে, ওই পরিবার থেকে এই কার্ডটি নিয়ে যাওয়া হবে না। প্রতি মাসে ওই মহিলা 2000 থেকে 2500 করে টাকা পাবে। তাতে আমাদের মতো গরিব মানুষের সাশ্রয় হবে না, আমরা একটু ভালো থাকতে পারবো না। এটা তারেক রহমানের ঘোষণা। যেদিন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে সেদিন থেকে এই কার্ড চালু হবে। এবং শুধু এই ফ্যামিলি কার্ড না, আমাদের দেশে কৃষি প্রধান দেশ, বেশিরভাগ লোক কৃষক, কৃষকদের জন্য একটি রয়েছে কৃষি কার্ড। কৃষকরা পাবে কৃষি কার্ড, সেখানে কি পাবে? বীজ পাবে, বীজ কিনা টাকা থাকবে, সার কিনা টাকা থাকবে, তেল, সেচের তেল কিনা টাকা থাকবে, সার ওষুধ কিনা টাকা থাকবে। এই কার্ড দিয়ে তারা এই সার, বীজ, ওষুধ গুলো কিনতে পারবে। শুধু কি তাই, কৃষকরা অনেক সময় লোন দরকার হয় না, যে আমরা কিছু লোন নেব, সিজনে যায় শোধ করে দেব, চাষাবাদ করব, টাকা নেই কাছে, হয় না? তাহলে লোনের জন্য ব্যাংকে ব্যাংকে দৌড়তে হয় না? এরকম একটি কার্ড থাকবে আপনার নামে, কৃষকের নামে। কৃষকের নাম আবুল কালাম, এখানে লেখা আছে। এই আবুল কালাম সাহেব কত বিঘা জমি করেন, কয় বিঘা নিজের জমি, কয় বিঘা বর্গা করেন, সবকিছু এই কার্ড পাঞ্চ করে কার্ডটা ঢুকালেই দেখতে পাওয়া যাবে। উনি ভর্তুকি তো পাবেনই, লোনের জন্য যখন ব্যাংকে যাবে যে আমার লোন লাগবে, এই কার্ডটা জমা দিলেই লোন দেবে। আপনার আর ওই ফাইল পত্র বকল দাবাই নিয়ে ব্যাংকে ব্যাংকে দৌড়তে হবে না। এটা পরিকল্পনা কার? এই পরিকল্পনা কার? তারেক রহমানের। শুধু এই নয়, শ্রমিকদের জন্য রয়েছে এমন একটি কার্ড। শ্রমিকরা যদি অ্যাক্সিডেন্ট করে, শ্রমিকরা যদি মারা যায় কাজ করতে, যে তাদের জন্য রাষ্ট্রীয়ভাবে একটা ভর্তুকি আছে। রাষ্ট্রীয়ভাবে এককালীন তার পরিবারকে টাকা দেওয়া হবে। শুধু শ্রমিকদের জন্য নয়, যারা খেলাধুলো করেন তাদের জন্য কার্ড থাকবে, স্বাস্থ্য সেবার জন্য কার্ড থাকবে। প্রতিটি ওয়ার্ড, 3টি ওয়ার্ড মিলে একটি করে মিনি হাসপাতাল নির্মাণ করা হবে। সাবেক ওয়ার্ড ছিল না, 3টা মিলে একটা, সেরকম একটি মিনি হাসপাতাল নির্মাণ করা হবে। আমার মা বোনদের ডেলিভারি, ছোটখাটো অপারেশন, ছোটখাটো ভালো ডাক্তার সেখানে থাকবে। এলাকায় বসেই ছোটখাটো ট্রিটমেন্ট গুলা বাড়ির পরে বসেই আমরা নিতে পারবো। এই হচ্ছে আমাদের পরিকল্পনা। আমাদের এই অঞ্চল অত দরিদ্র গরিব মানুষের এই অঞ্চল, রাস্তাঘাটের অবস্থা জরাকীর্ণ, রাস্তায় চলাফেরা করা যায় না, একটি ভ্যান যায় না, আমরা ফসল ফলাতে পারি না। বিভিন্ন ভাবে আমরা খাল ভরাট হয়ে গিয়েছে, ইজারা দেওয়া হয়েছে, পানি প্রতিবন্ধকতা করা হয়েছে, সুইচ গেট নাই। এই ধরনের সমস্যা আমাদের আছে না? এই সমস্যার সমাধান করতে গেলে জাতীয়তাবাদী দলের ধানের শীষে ভোট দিতে হবে। এই অঞ্চলের মানুষ বিশুদ্ধ পানি পায় না, মিষ্টি পানি পায় না। ওই পানির ট্যাঙ্কি পড়ে আছে, যা দিয়ে ধরে, বৃষ্টির পানি ধরে সারা বছর পানি পান করতে হয়। এর সমাধান আপনারা চান না? মিষ্টি পানি খেতে চান না?
যদি এই ব্যবস্থাকে চিরতরে এই সমস্যা থেকে মুক্তি পেতে হয়, তবেই আমাদের ধানের শীষে ভোট দিতে হবে। আগামী পরিকল্পনার বাংলাদেশ, আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ, একটি স্বাবলম্বী বাংলাদেশ, পাইকাসা কয়রাকে সুন্দরভাবে সাজানোর একটি পরিকল্পনার দল, জাতীয়তাবাদী দলকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। আনলেই এই অঞ্চলের যত সমস্যা রয়েছে সেই সমস্যা আমরা ইনশাআল্লাহ কথা দিচ্ছি আমাদের এই উন্নয়ন আমি কাঁধে তুলে নিব। এই অঞ্চলের মানুষ ভোট দিবে ধানের শীষে, এই অঞ্চলের অসমাপ্ত উন্নয়নগুলোর দায়ভার আমি কাঁধে তুলে নিব। ইনশাআল্লাহ এই অঞ্চলের উন্নয়ন হবে। অনেক সময় অনেকে বলে ভিন দেশ থেকে এসেছি আমি, আমার বাড়ি এখানে না, আমার বাড়ি এখানে না, আমি এসেছি, আমার বাড়ি আসলে এখানে না, কথা মিথ্যা বলে না। আমার বাড়ি রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়ন। আপনাদের স্বনামধন্য চেয়ারম্যান আমার ছোট ভাই বলে গিয়েছে, আমি একটি ইউনিয়ন পরিষদে দীর্ঘদিনের চেয়ারম্যান ছিলাম। আমার ইউনিয়নে আমি কাজ করেছি কতটুকু, রূপসা শ্রীফলতলা বাসীকে যদি রাস্তাঘাটে কোথাও দেখা হয়, ওই আশেপাশের মানুষের সাথে দেখা হয়, তাহলে আপনারা জিজ্ঞাসা করবেন আমি কতটুকু কাজ করেছি। আমি দুইবার স্বর্ণ পদক পেয়েছি। আমি উন্নয়ন কিভাবে করতে হয় সে ধারা আমার যারা আছে। আমি বাস করি খুলনা শহরে, খুলনা শহরে আমার বাড়ি আছে। আমাকে নিয়ে সমালোচনা করা হয়, কিন্তু যিনি সমালোচনা করেন তিনি কোথায় থাকেন? আমি যদি প্রশ্ন করি যে মাওলানা সাহেব আপনি আমাকে নিয়ে কথা বলেন, আপনার বাড়ি তো খুলনায়, আপনিও তো বসবাস করেন খুলনায়, আমিও খুলনা থেকে এখানে আসি, আপনিও খুলনা থেকে আসেন। আপনি বলেন আমার বাড়ি কয়রায়, কয়রায় আপনার একটি ঘর নাই, এক খন্ড জমি নাই। আপনার চাচারা বাস করে কয়রাতে। আপনি যখন এই অঞ্চলে আসেন থাকেন কোথায়? আমাদের এক কর্মীর বাড়ি থাকেন, আমি আমার নেতাদের বাড়ি থাকি। তাহলে ওনার সাথে আমার পার্থক্য কোথায়? ওনার কিন্তু এক খন্ড নিজের জমি নাই কয়রাতে, ওনার একটা ঘর নাই কয়রাতে, ওনার বাবা বিনিময় করে এসেছিলেন কয়রায়, সেই সুবাদে উনি পরিচয় দেয় আমি কয়রার সন্তান। আমার জন্ম তো আল্লাহ সৌভাগ্য দিয়েছে আপনাদের খুলনা জেলায় আমার জন্ম হয়েছে, আল্লাহ সৌভাগ্য যে খুলনা জেলার সন্তান আমি। কিন্তু ওনার জন্ম কিন্তু কয়রাতে না, খুলনা জেলায়ও না, ভিন দেশে কোনো এক পাশের দেশে শোনা যায়। ওনার বাবারা দেশে বিনিময় করে এসেছিলেন। আজকে কয়রার আমাদের সন্তান এই কথাটি বলে মানুষকে মিথ্যা বলা এটা ঠিক হচ্ছে না। সত্যকে বলুন, সত্যকে স্বীকার করুন, সত্যকে মেনে নিন। মানুষকে বলুন যে এই কথা যা বলি আমি সেটা সত্য নয়। আমার চাচা যদি এখানে বাস করে তাহলে এটা আমার ঘর বাড়ি হতে পারে না। আমি ওই এলাকায় গিয়েছিলাম, ওনার বাড়ির পাশে কৌতূহল জেগেছিল যে ওনার বাড়ি যখন এখানে, এক মুরব্বীকে জিজ্ঞাসা করলাম, বয়স্ক মুরব্বী, এই কথাগুলো তার কাছ থেকে আমার নেওয়া। তখন আমি বললাম, মুরব্বী আমরা তো জানি যে একটা ছেলে চাকরি করতে ঢাকায় যায়, চিটাং যায়, বিভিন্ন জায়গায় যায়, ঈদের সময় নামাজ পড়ার জন্য বাপ মা চাচা চাচি আত্মীয় স্বজনের কাছে ওই ঢাকা থেকে 3 দিনে 4 দিনে ছুটি নিয়ে ছুটি আসে যে বাড়িতে এসে ঈদের নামাজটা আত্মীয় স্বজনের সাথে পড়ি না। কিন্তু আমি মুরব্বীকে জিজ্ঞেস করলাম, উনি তো বোধহয় ঈদের নামাজ এখানেই পড়েন,
কয় বাবা আমার জীবনে তো আমি কখনো দেখিনি ওনাকে ঈদের নামাজ এখানে পড়তে। তাহলে কি বুঝলেন? উনি কখনো ঈদের নামাজও এলাকায় পড়েন নাই। যাই হোক, আমি কথা দীর্ঘায়িত করব না। আমি কথা দিয়ে যাচ্ছি, আমার পিতা ছিল স্কুল মাস্টার, আমি একজন স্কুলের প্রধান শিক্ষকের ছেলে। আমার বাবা তার আদর্শ দিয়ে আমাকে বড় করেছে। আমার শরীরে আমার বাবার রক্ত বহমান, তার আদর্শের কথা স্মরণ রেখেই আমি পথ চলি। আমি মানুষের সাথে পথ চলতে শিখেছি। আমি কথা দিচ্ছি, আপনাদের সাথে আমি প্রতারণা করব না, আপনাদের অর্থ আমি আত্মসাৎ করব না, আপনাদের ট্যাঙ্কি বিক্রি করে 10,000 টাকা আমি নেব না, গরিবের হককে আমি লুণ্ঠন করব না। আমি কথা দিয়ে যাচ্ছি, আমি আমার এই অঞ্চলের মানুষের পাশে থেকে এই মানুষের সেবা করার জন্য এসেছি, মানুষের জন্য কাজ করার জন্য এসেছি। আপনারা আমাকে একটিবার সুযোগ দিবেন, সেই আশা, সেই আহ্বান আপনাদের কাছে রেখে আপনারা সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জনাব মনিরুল হাসান বাপ্পিকে। আমাদের আরেকটি প্রোগ্রাম থাকার কারণে আমরা রাহুলি চলে যাচ্ছি। আমাদের পৌরসভা বিএনপির আহ্বায়ক, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, পাইকাচা উপজেলা বিএনপি সদস্য সচিব, আমার ছোট ভাই আপনাদের সন্তান ইমদাদ, কাউন্সিলর সেলিম সহ এখানে সকল নেতৃবৃন্দ থাকছেন। আপনারা দয়া করে কেউ এখান থেকে যাবেন না।